মনিরা শারমিন, আমরা যেইখানে আলোচনাটা শেষ করেছিলাম আপনার কাছে ওই ব্যাখ্যায় ফিরবো। তার আগে বলি, আপনি একদম আপনার শুরুর বক্তব্যে বলেছিলেন যে বিএনপির কাছে হয়তোবা বিরোধী দল হিসেবে জামাত একটা ডিসকমফোর্টের নাম, এবং এই ডিসকমফোর্টের সঙ্গে ৭১ জড়িত এবং আরও কিছু বিষয় হয়তো জড়িত। আমি আমার আগ্রহের জায়গা থেকে জানতে চাই যে এনসিপির কাছে কোনোভাবে কি জামাত ডিসকমফোর্ট? কারণ আপনারা একটা জোটে আছেন, সেটা কৌশলগত নির্বাচনী যেটাই হোক, এবং আপনাদের মধ্যেও জামাত নিয়ে বিভিন্ন ধরনের দ্বিমত আছে, ভিন্ন মত আছে। এটি সরাসরি জানতে চাই যে আপনাদের মধ্যে কোনো ডিসকমফোর্ট আছে জামাতকে নিয়ে? দেখেন, এনসিপি যেরকম মনে করে সেটা হচ্ছে যে রাজনীতিতে আসলে পরম বন্ধু বা পরম শত্রু বলে কেউ হয় না। হ্যাঁ, এই জায়গায় আমাদের যে জোটটা তো আসলে আদর্শিক না, এটা আপনারা যারা দেখেন তারাও বোঝেন। কারণ স্বাভাবিকভাবে এনসিপিতে নানান পথের মানুষ আছে, নানান মতাদর্শিক মানুষ আছে। আমরা আসলে এরকম একটা দলই গঠন করতে চেয়েছিলাম যারা আসলে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানে বাংলাদেশ প্রশ্নে যারা এক থাকবে, আমাদের নাগরিক অধিকার ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে আমরা সবাই একসাথে কাজ করব। এখন আপনি আমাদের আসলে সত্যিকার অর্থে দল হিসেবে বিএনপির সাথে আমার ডিসকমফোর্ট নাই, জামাতের সাথেও ডিসকমফোর্ট নাই। এখন যদি বলেন যে ৭১ ইস্যুটা, দেখেন এটা হচ্ছে জামাতের একটা দুর্বলতা। হ্যাঁ, একদমই। এবং জামাতের ডিসকমফোর্ট আছে, ৭১ ইস্যু নিয়ে জামাতের ডিসকমফোর্ট আছে। আমি মনে করি এই জায়গাতে জামাতের আসলে উচিত যে তার আসলে সেই সময়কার যে পজিশন, সে কেন সেই পজিশন নিয়েছিল এবং সেটা আসলে ঠিক কি ভুল, সেটা তো আসলে জনগণই বিচার করবে। এবং এই জায়গায় তার আসলে মানে ভুলের জায়গাটা স্বীকার করে এটা মানে আসলে জনগণের কাছে যাওয়া উচিত যে সেই সময় আসলে তাদের অবস্থানগত যে জায়গাটা ছিল মুক্তিযুদ্ধ নিয়ে, এটার পক্ষে না বিপক্ষে। তবে আমি এটাও মনে করি যে দেখেন, আওয়ামী লীগ যেটা করেছে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি বলে যে আমাদের মধ্যে এক ধরনের ডিভাইডেশন ক্রিয়েট করেছে, এই জিনিসটা আমি চাই না যে মানে বিএনপিও এই সেম রাজনীতিটা করুক। কেন আমি বলি সেটা হচ্ছে, দেখেন যখনই আওয়ামী লীগ প্রসঙ্গটা আসে, আপনি দেখেন আওয়ামী লীগ ফেরত আসার প্রসঙ্গটা আসে, স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গটা চলে আসে যে আওয়ামী লীগও তো আসলে জামাতকে নিষিদ্ধ করেছিল নির্বাহী আদেশে, কিন্তু জামাত তো আসলে জামাতকে শেষ করতে পারেনি, আওয়ামী লীগও ফিরে আসবে, এই ধরনের একটা মানে কম্প্যারিজন আসে। কিন্তু সেটা কিন্তু খুবই ভুল একটা কম্প্যারিজন। কেন বলেন তো? কারণ এইখানে হচ্ছে ধরেন আমি যদি বলি যে আওয়ামী লীগ আসলে কি করেছে, আওয়ামী লীগ এই স্বাধীনতার পক্ষ বিপক্ষে শক্তি বলতে বলতে যখন তার পতনের একেবারে কাছাকাছি সময়, সে তখন সবাইকে রাজাকার বানিয়ে দিয়েছে, সবাইকে রাজাকারের নাতিপুতি বানিয়ে দিয়েছে, সেজন্যই তো আসলে তার পতনটা হয়েছে। সুতরাং এই জায়গায় আমার কথা হচ্ছে যে জামায়াতের যে জায়গাটাতে ভুল, সেই জায়গাটা তার পরিষ্কার করা তার জায়গা থেকে দায়িত্ব, এবং সাধারণ জনগণ সেটা বিচার করবে যে স্বাধীনতা বিরোধী তাদের যে পজিশনটা ছিল সেটা নিয়ে আসলে তারা মানে জামাতের পক্ষে থাকবে নাকি বিপক্ষে থাকবে। কিন্তু আমি মনে করি যে জামাতকে সিদ্ধান্ত কিন্তু নিয়েছিল, নিয়েই কিন্তু ৭১-এ মানে কোনো অসুবিধা নাই। এখন আমার কথা হচ্ছে যে দেখেন, এই যে আপনার মানে ভাইও বলছিলেন কথায় যে এনসিপির মধ্যে ডানপন্থী বা এনসিপিকে ডানপন্থী বা জামাতের সাথে জোটগত অবস্থানের কারণে এনসিপিকে একটা ডানপন্থী তকমা দেওয়া হয়। এখন আমার কথা হচ্ছে যে এনসিপি আসলে ডান বাম মধ্যপন্থী সকল মানুষকে নিয়ে একটা মধ্যপন্থী রাজনীতি করতে চায়। কিন্তু এই জায়গায় জামাত কি আসলে নিষিদ্ধ জামাতের রাজনীতি বাংলাদেশে? না তো। জামাতের রাজনীতি যদি নিষিদ্ধ না হয়, জামাত তো আসলে গণতান্ত্রিক ধারায় রাজনীতি করতে চাচ্ছে। এবং বাংলাদেশে আমি মনে করি যে ৭১ এবং ২৪ কোনোটাকেই অস্বীকার করে রাজনীতি করবার কোনো সুযোগ নেই, একেবারে স্পষ্ট কথা। এখন জামাত যদি বাংলাদেশে রাজনীতি করে, সে কি ৭১কে অস্বীকার করে রাজনীতি করছে? যদি সে করে তাহলে তো সে আসলে তার কিন্তু ৭১কে মেনে রাজনীতি করতে হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, সে এখন হচ্ছে স্মৃতিসৌধে যাচ্ছে ফুল দিতে, সে বলছে যে এটা তো তার আসলে যদি আমি আদর্শিক জায়গা থেকে ধরি, এটা তো তার আদর্শের সাথে যায় না, কিন্তু সে কি করছে রাজনৈতিকভাবে সে কিন্তু জিনিসটা ডিল করছে। সুতরাং ৭১কে জামাতের অস্বীকার করবার কোনো সুযোগ নাই। এবং আপনি দেখেন যে আওয়ামী লীগের কথা, আওয়ামী লীগের যে কম্পারিজনটা যখন করি, আওয়ামী লীগ কি আসলে ২৪কে এখনো স্বীকার করে না? এটা এখন পর্যন্ত আপনি দেখেন আওয়ামী লীগ এটাকে জঙ্গি সন্ত্রাসী একটা আন্দোলন হিসেবে দেখে। সুতরাং আমরা আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু মানে জামায়াতের এখনো রাজনীতি করবার সেই জায়গাটা আছে এবং সে নিষিদ্ধ কোনো দল না, সুতরাং সেই জায়গায় আমার মনে হয় যে মানে জামাতের মতো রাজনীতি করবে। কিন্তু এই জায়গায় আমি মনে করি যে দেখেন এনসিপিতে যারা আসে,
আপনি বলেন নানান ধরনের মানুষ আসে, কিন্তু তারা ধরেন একজন সাবেক বামপন্থী একজন, তিনি এনসিপিতে আছেন, একজন সাবেক ধরেন ডাকসু, আমার মতো যারা আসলে ডাকসু নির্বাচন থেকে এসছে তারা আছে, আবার ধরেন এরকম নেতৃত্ব আছে যে যারা আসলে আগে সাবেক শিবির করেছে তারা আছে। আর আমার কথা হচ্ছে যে এনসিপিতে এসে যদি সে বাংলাদেশপন্থী এবং মধ্যপন্থী রাজনীতিটাই করতে আসে তাহলে তো আমার কোনো অসুবিধা নেই। এখানে তো আসলে আমরা ডানপন্থী রাজনীতিটা করছি না, ডানপন্থী রাজনীতি করার জন্য তো সেই মানুষটা জামাতে যাচ্ছে না, এনসিপিতে আসছে, তাহলে এনসিপিতেই যদি আসে তাহলে এনসিপির রাজনীতিটা করতে হবে। সুতরাং এনসিপির যে রাজনৈতিক যে বয়ানটা সেটা তারা সাবস্ক্রাইব করছে বলেই এনসিপিতে আসছে। সুতরাং আমার মনে হয় যে এনসিপির যে রাজনীতিটা সেটাই আসলে আমাদের কাছে মুখ্য। তো এইখানে আমি আসলে মানে এইখানে যে বিভক্তিটা, এই বিভক্তিটা আসলে আমিও মনে করি না যে কোনো যৌক্তিকতা আছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখানে নানান ধরনের মানুষ বাংলাদেশের যারা আসলে একেবারে তৃণমূল থেকে যদি করেন, মানুষ এখন আসলে সেই আগের অতীতের যে বিষয়গুলো সেগুলো কম দেখে, মানুষ আসলে দেখে যে হোয়াট ইউ আর ডুইং নাও, এই রাজনীতিটা, নতুন রাজনীতিটা আমাদের কি দিচ্ছে, আমার জীবন আচরণে কি পরিবর্তন আনছে, আমার ভাগ্যের কতটা পরিবর্তন হলো, বাংলাদেশের মানুষ আসলে এটা চায়। সুতরাং রাজনীতিবিদদের মুখ থেকেও কিন্তু এই নতুন কথাগুলোই শুনতে চায়। কিন্তু আমরা যখন দেখি যে আসলে আমাদের এই পুরো খেলার মাঠটা সেই পুরনো রাজনৈতিকভাবেই যে ধরেন অমুক জায়গার ডিসিটা আমার হইতে হবে, প্রাতিষ্ঠানিক দলীয়করণ, এবং একেবারে যেই মডেলে আওয়ামী লীগ চলেছে সেই একই মডেলে কিন্তু বিএনপি যাচ্ছে, এটা আমরা চাই না। কারণ এই জায়গাতে গেলে বাংলাদেশের যে একটা গুণগত পরিবর্তন, একটা গণ অভ্যুত্থান কিন্তু সহজ কথা না, একটা গণ অভ্যুত্থানে এত মানুষ জীবন দিল, আমাদের প্রত্যেকের স্যাক্রিফাইস আছে। এই গণ অভ্যুত্থানে আমি যদি বলি রাশেদ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার নেতৃত্ব গড়ে উঠেছে আমাদের চোখের সামনে, আমরা সহযোদ্ধা, সেই জায়গা থেকে প্রত্যেকের আমাদের লাইফের স্যাক্রিফাইস আছে এখানে। সুতরাং সেই জায়গা থেকে বাংলাদেশের একটা পরিবর্তন হতে হবে এবং এটা তরুণদের মাধ্যমেই হতে হবে।